আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। দর্শক, এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আসসালামু আলাইকুম। আমরা 11টা 5 মিনিটের দিকে সংবাদ পাই যে বড়বাড়ি শামসুল হাজির নুরুজ্জামান হাজির বসতবাড়ি এবং সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের গাড়ি পাম্প এবং লোকজন নিয়ে রওনা দেই। দ্রুতগতিতে এসে আমরা পানিবাহী গাড়ি থেকে আমরা আগুনকে আক্রমণ করি। অতি অল্প সময়ের মধ্যেই আমাদের এটা বাসা আর আমি হচ্ছে যে এই বাড়ির নিজে ছিল। আমি চাকরি করি নীলফামারীতে। আমি গতকাল রাতে বাসায় আসছি। এই ঘটনাটা আনুমানিক 10টার পরের দিকে যে আমরা সবাই বাসার মধ্যে ছিলাম, তো হঠাৎ করে শব্দ আসলো, অনেকে চিল্লাচিল্লি করতেছে, শব্দ আসলো। তা আমি বাইরে বের হয়ে গেলাম। বাইরে বের হয়ে যে দেখি যে আমাদের পাশে যে গোপরান হাজি চাচার যে তেলের পাম্প আছে, আমি যে দেখি যে ওই চাচা একজন নাম হচ্ছে ভরত, উনি দেখি বাঁশ দিয়ে লাইন তখনও করতেছে। লাইন যা দেখি যে একটা লাইন পড়ার সাথে আমার চাচার দোকান ওখানে আছে সামনে। চাচা বললো যে বাবা পড়ার সাথে আগুন ধরছে। আমি সাথে সাথে উনি চিল্লাচ্ছে, আমি সাথে সাথে বাইরে বের হয়ে গেছি। বাইরে বের হয়ে দেখি উনি ততক্ষণ পর্যন্ত বাঁশ দিয়ে লাইন ঘুতাঘুতি করতেছে। আর এই লাইনটার সমস্যা হচ্ছে যে এর আগেও লাইনটা ছিঁড়ে গেছিল। তখনও লাইনটা হচ্ছে যে ওই কারেন্টের লোকজন ওনারা কিন্তু লাইনটা জোড়া দেওয়া ছিল ওই লাইনেই আবার ঘুতাঘুতি এনারা করছে, হয়তোবা সেই কারণে লাইনটা ছিঁড়ে গেছে। তা আমার প্রশ্ন হলো যে লাইনে যদি সমস্যা থাকে তাহলে আপনারা কেন ঘুতাঘুতি করবেন বাঁশ দিয়ে? আপনারা তো এই রিলেটেড ইঞ্জিনিয়ার বা এটা বা জানেওয়ালা না। তা আপনাদের উচিত ছিল যে জানে তাদের শরণাপন্ন হওয়া। আপনারা কেন এই কাজটা করতে গেলেন? ওই কারেন্টের লাইন পড়ার থেকে 2 মিনিটের মধ্যে কালো ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে, 2 মিনিটের মধ্যেই। তো আমি বাসায় সেই মুহূর্তে আমি একাই পুরুষ মানুষ। এখন আমার ওই মুহূর্তে আমার মাথায় আর কোনো কিছু আসতেছিল না। আমার মাথায় এতটুকু আসতেছিল যে আমার বাসায় 6 থেকে 7টা ছোট ছোট বাচ্চা, আমার মা, আমার ভাবি, আমার বোনেরা, বাচ্চা কাচ্চা সবার স্কুল ছুটি হয়ে গেছে, সবাই আমাদের বাসায় আসছে। আমার মাথায় যে আমার সব বাচ্চা কাচ্চা এবং আমার ফ্যামিলি মেম্বারকে বাঁচাইতে হবে। আগুনটা কারেন্টের আগুন খুব দ্রুত ছড়ায় গেছে।
আমি যখনই দেখলাম যে না কালো ধোঁয়া ওরা শুরু হয়ে গেছে, বেশি হচ্ছে, আমি দ্রুত আমি আর কোনো কিছু চিন্তা করলাম না। আমি আগে আমার ফ্যামিলি মেম্বার আমার বাঁচাইতে হবে। আমরা দ্রুত আমরা ওই সাইডে আমরা চলে গেছি এবং আমি মোবাইল টোবাইলেও আমার ওই মুহূর্তে আমার আর মাথায় কাজ করে সব আমি রেখে গেছি। পরে আমি বাইরে যেয়ে অনেককে আমি রিকোয়েস্ট করছি যে প্লিজ তাড়াতাড়ি ফোন দেন ফায়ার সার্ভিসকে বা যারা নেসেসারি লোক তাদেরকে ফোন দেন খুব দ্রুত তাড়াতাড়ি, এবং হয়তো অনেকে ফোন টোন দিছে। এবং ঘটনা ঘটার আনুমানিক 15 থেকে 20 মিনিট পর ফায়ার সার্ভিস আসছে। ততক্ষণে মোটামুটি আমাদের এই যে দেখতেছেন এই যে অবশিষ্ট অংশ, ততক্ষণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। আমরা কোনো কিছুই আমরা সরানোর মতো সময় পাই নেই এবং কারেন্টের আগুন এই ভেবে আর আমরা আর পদক্ষেপও নেই যে কারেন্টের আগুন খুবই দ্রুত ছড়ায় যায়। আমরা আর পদক্ষেপ নেই না, আমরা নিরাপদ স্থানে গেছি এবং এই যে ধ্বংসাবশেষ দেখতেছেন আমাদের যা ছিল টাকা পয়সা, সোনা দানা, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ জিনিস, টিভি, ফ্রিজ, আসবাবপত্র, আলমারির ভিতরে যা কিছু সব কিছু শেষ হয়ে গেছে। আমি হচ্ছে ওমর ফারুক, আমি হচ্ছে এই বাড়ি আমার পিতা হচ্ছে নুরুজ্জামান মিয়া, এই বাসার মালিক। আমি সবার ছোট ছেলে। আমি যখন আগুনটা ধরে তখন আমি হচ্ছে বাইরেই ছিলাম, আমি বাইরে মোটরসাইকেলে করে আসতেছিলাম। দেখতেছিলাম যে কয়েকজন লোক, এই গোফরা হাজির লোকজন ওখানে হচ্ছে ওরা আগে থেকেও প্রায় কারেন্টের সমস্যা হলে বাস দিয়ে ওখানে হচ্ছে যে একটু নাড়া দিয়ে ঠিক করার চেষ্টা করে। কিন্তু আজকে ওইটা হচ্ছে যে তারটা হঠাৎ করে পড়ে যাওয়ার ফলে সম্ভবত শর্ট সার্কিট হয়ে কারেন্ট হচ্ছে আগুন ধরে এখানে আমাদের এই সামনে হচ্ছে 4টা দোকান আছে। এই দোকানের যেহেতু মালামাল আছে, আগুনটা খুব দ্রুত প্রায় 10 মিনিটের মাথায় আগুনটা পুরো ধরে যায়। এখন আমরা আমাদের বাসায় সবাই ভরপুর লোক, যেহেতু বন্ধ ছিল সবাই আসছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বাইরে সবাই আগে জীবন সেভ করার চেষ্টা করছি। ঠিক আছে, জীবন সেভ করার। এখন এই 10 মিনিটের মাথায় এই বাসায় যা ছিল আমাদের রুমে কিছুই নেই, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখেছেন, এইদিকে কোনো কিছু নেই। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে এক্সাক্ট এভাবে বলা যায় না। এখন সবাই হচ্ছে শোকাহত। আমরা এখানে কি আছে না আছে এখন এক্সাক্ট আমার কোনো বলা যায় না। তবে আমার বোনের এখানে অনেক কিছু স্বর্ণালঙ্কার ছিল, ভাবির ছিল, স্বর্ণালঙ্কার ছিল, নগদ টাকা পয়সা ছিল, ঠিক আছে, অনেক ল্যাপটপ ছিল, অনেক দামি জিনিসপত্র ছিল। সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি যে 20 লাখের মতো ক্ষতি হতে পারে। ঠিক আছে, এটা কোনো এক্সাক্ট আমার নয়। ঠিক আছে, আমাদের হয়তো বা ঠান্ডা মাথায় হিসাব করে তারপরে দেখতে হবে যে কী গেছে। তবে অ্যাপ্রক্সিমেট এমন আগুন ধরার হয়তো বা 15 মিনিটের মাথায় এরকম হবে, 15 মিনিটের মাথায়, 20 মিনিটের মতো, 20 মিনিটের মতো এরকম ওরা আসছে। তবে যাক, ওদেরকেও ধন্যবাদ জানাই যে ওরা ওদের কাজ দ্রুতই করতে পারছে। আমরা তো খুব চিন্তায় ছিলাম যে হয়তো এই পাশে যেহেতু সারের গোডাউন প্লাস হচ্ছে তেলের পাম্প ছিল, যদি আগুনটা ধরে যাইতো তাহলে হয়তো বা পুরা স্টান বা আশেপাশে যে বাসা ছিল মানে কেউ কোনোভাবেই টিকে যেত না। মোটামুটি আনুমানিক 10টা 20 থেকে 25 মিনিট আগুন লাগে। মোটামুটি আপনার যদি বলেন 5-10 মিনিটের মধ্যেই একদম ম্যাসাকার অবস্থা। আমরা এই যে পাশের যে বিল্ডিং, ওইটা ওদের বাড়ি, ওটার পিছনের ওয়াল ভেঙে কিছু মালামাল সরানো গেছে, মানুষজন সরানো হয়েছে। বাকি যা মালামাল, সোনা দানা, গহনা এখানে ছিল, এস্টিমেট অ্যামাউন্ট আমি এখনো বলতে পারবো না, হিসাব করে বলতে হবে। সব কিছু একদম আগুনের পরে ভস্ম হয়ে গেছে। এখানে আসলে থাকার মতো কিছুই নেই এখানে। আগুনের সূত্রপাত মূলত ওই কারণেই হয়েছে যে ওখানে ওরা নিজ উদ্যোগে, এখানে ইলেকট্রিসিটির কোনো লোক ছিল না, ওরা নিজ উদ্যোগে বাস দিয়ে বা পদ্ধতিতে ওরা এখানে ঠিক করার চেষ্টা করতেছিল। এটা থেকে আগুনের সূত্রপাতটা করছে। এই পাশে সোনারগাঁ ট্রেডার্স নামে আছে একটা গোডাউন আছে আর কি, গোডাউনের লোকজন আছে যারা ওখানে ছিল ওই সময়, তারা এই কাজটা করছে। আসসালামু আলাইকুম। আমরা 11টা 5 মিনিটের দিকে সংবাদ পাই যে বড়বাড়ি শামসুল হাজির নুরুজ্জামান হাজির বসতবাড়ি এবং সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে সংঘটিত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে আমাদের গাড়ি পাম্প এবং লোকজন নিয়ে রওনা দেই। দ্রুতগতিতে এসে আমরা পানিবাহী গাড়ি থেকে আমরা আগুনটা আক্রমণ করি। অতি অল্প সময়ের মধ্যেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন আমাদের ডাম্পিং ডাউন চলতেছে। এখন অগ্নিকাণ্ড আর বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আমাদের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি এবং কারণ সম্বন্ধে আমরা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলতে পারবো। ধন্যবাদ।
ভাই ওই ওখান থেকে ফট করে আগুন বের হয়ে গেছে ভাই, ওই বাসার থেকে আগুন বের হয়েছে। আমরা নিজের জীবন রক্ষাতে দৌড়াদৌড়ি করি, বাসার মানুষকে বা আমরা জাস্ট মানুষ রক্ষা করছি ভাই, আর পারি নাই। দোকান পড়ছে তাহলে এখানে 1 2 3 4টা বাড়ি, একটা 5টা মেইন তার বাসের খুঁটি দিছে, এইটা একটু হাইলাইট করে দিলে তোমার জন্য লাভ আছে। এই যে মেইন তারটা ওই দিকে, এই যে মেইন তারটা যে আছে এটা দেখেন বাসের খুঁটির মধ্যে দিছে, মেইন কারণ। এটা ডিম, ভুসি, ফিট, স্টকি ব্যবসা, ধানের আগুন যে কিভাবে লাগলো আমরা বাড়ি ছিলাম, বাড়ি থেকে আসিয়ে দেখি যে আগুন জ্বলতেছে, কোনো মালামাল সেফ নেই। মালামাল একটা মানে কুড়েল দিয়ে পরে শাটার ভাঙা হল, তালা ভাঙা হল, মালামাল তো বের করার পরিবেশ, কাগজপাতি পর্যন্ত সেভ করা যায় নাই। মানে এখানে স্থানীয় লোক পরে আমাদেরকে ক্যাশ ছিল 1 লক্ষ টাকা, মোটামুটি মাল ছিল প্রায় লাখ-খানিক টাকার মতো, ভুসি, ফিট, তারপরে তোমার ডিম, এগুলা সর্বসাকুল্যে নিঃস্ব হয়ে গেছি, একদম নিঃস্ব। যদি কিছু একটা সহযোগিতা করা না হয় তাহলে আমরা মানে দাঁড়াইতে পারবো না, এরকম নিঃস্ব অবস্থা। কারণটা আমরা জানতেই পারি নেই, মানে আগুনটা আসিয়া দেখি যে আগুন সোজায় উঠতেছে, ঘরও ঢুকে যায় না, মানে দরজা যে তালা খুলবো তালাও খোলা যায় না, পরে কুড়েল দিয়ে তালা তুলে ভাঙিয়ে পরে করে যে তারপরে ফায়ার সার্ভিস, তারপরে আগুন ঢুকে পরে করে যে কোনো মালামালে রক্ষা করা যায় না। যখন কারেন্টের তার আসিয়ে আগুন লাগিয়ে গেছে, এখানে তো কাছে আসতে পারে না, কিভাবে এখানে আসে? ভাইটি দেখেন ভাই, উপরে যে তারটা এলাও পড়িয়েছে, মেন তারা এখনো পড়িয়েছে উপরে। আমি তো আমার দোকানে, আমি তো ছিলাম বাড়িতে, আমাকে ফোন দিবে লাগছে সকালবেলা, সকাল 8টা 8:30টার দিকে আমার ফোন দিবেন আছে, আমার বলতেছে যে আগুন লাগছে ঘরে। আমি সকাল থেকে এখনো খাই নাই, অদনে যাচ্ছি বাজার, আসিয়ে দেখতেছি যে ঘরের কাছে আগুনের তাপে ঘরের বগল চাপা যায় না। এখন আমি তো এখানে দেখতেছি যে কারেন্টের মেইন তার পড়িয়েছে ঘরে, কারেন্টের মেইন তার পড়িয়েছে। আমি যে মুহূর্তে আছি ওই মুহূর্তে সকালে আসি দেখি ঘরে মনে হয় যে যাও যাও করে আগুন জ্বলতেছে। আমি ঘরের বগল কেউ মনে হয় যে বগল চাপতে পারে না, আগুনের বগল চাপতে পারে না, ঘরে বগল চাপতে পারে না কেউ।
আগুনটা কিভাবে লাগছে এটা আমি সঠিক জানি না। আমি একটু আগে আমাকে বাড়ি থেকে মোবাইল করছে, আমার বাড়ির পাশে বাড়ি থেকে মোবাইল করছে যে পাশের বাড়িতে আগুন লাগছে, এই জন্য আমি তাড়াহুড়া করে চলে এসেছি। কিন্তু আগুনটা কিভাবে লাগলো এটা আমার সঠিক জানা নেই। সম্ভবত আগুনটা ভেতর থেকেই আসছে, বাড়ির ভেতর থেকে। এটা তো দোকান, এটা ল্যাপটপের দোকান, পাশে অন্যান্য দোকান আছে। সম্ভবত আগুনটা বাড়ির ভেতর থেকেই ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত 10 থেকে 12টা দোকান হবে, 10 থেকে 12টা দোকানে আগুন লাগছে। বাসা বাড়ির সব শেষ, বাসা বাড়ির থেকে তো আগুনটা ছড়িয়ে পড়ছে, বাসা বাড়ির থেকেই সবকিছু শেষ হয়ে গেছে। না, কেউ আহত হয় নাই, গুরুতর কেউ আহত হয় নাই, কিন্তু আসবাবপত্র এগুলো সব শেষ। না না না, রক্ষা করতে পারে নাই। এই যে দেখেন, আপনারা দেখেন, সবকিছু এখানে আছে। আমি আপনার ফোনটা করতে পারছি না ভাই, বড় ভাই একদম ভাই কয়েকটা লোক গেছে। না আমরা আসি দেখি আগুন ধরছে। এখন অটো যারা লালমনিরহাটের পূবালী ব্যাংক পিএলসি শাখার পক্ষ থেকে প্রায় 300 ফলজ ও বনজ এবং ঔষধ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার 18 ডিসেম্বর 2024 ইং লালমনিরহাট সদর হাসপাতাল, ডিসি পার্ক, বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব চারা রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে লালমনিরহাট পূবালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এটিএম রেদাউনুল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর প্রশাসক রাজীব হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী, পূবালী ব্যাংক লালমনিরহাট শাখার প্রিন্সিপাল অফিসার খন্দকার গুলশান আহমেদ, জুনিয়র অফিসার নারায়ণ চন্দ্র রায় ও নাজমুল ইসলাম প্রমুখ। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাটে ট্রেনের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ, 3 ট্রেন আটকা। ঢাকাগামী বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে রেলপথ ও সড়কপথ অবরোধ করেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সচেতন জনগণ। এতে 3টি ট্রেন সহ শত শত যানবাহন আটকা পড়েছে।
মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 ইং দুপুর থেকে হাতীবান্ধা রেল স্টেশনে রেলপথ ও বন্দরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেন সচেতন জনগণ। সরজমিনে গিয়ে জানা গিয়েছে, লালমনিরহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারি টু ঢাকা রেল রুটে চলতি বছরের 12 মার্চ বুড়িমারি রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। উদ্বোধনী দিনের পর থেকে বুড়িমারি আসেনি বহুল কাঙ্ক্ষিত এই ট্রেন। উদ্বোধনের 9 মাস পেরিয়ে গেলেও বুড়িমারি রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করেনি। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেল স্টেশন থেকে ট্রেনটি ঢাকার রুটে চলাচল করে। পাটগ্রাম উপজেলার বুড়িমারি রেল স্টেশন থেকে ঢাকা রুটে ট্রেনটি চলাচল অত্র এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি। সেই দাবি পূরণ আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস নাম পেলেও বুড়িমারি স্টেশন থেকে যাতায়াত করছে না। এছাড়াও বিগত বিএনপি জামাত সরকারের সময়ে লালমনিরহাট জেলা শহর থেকে ঢাকাগামী আন্তনগর লালমনি এক্সপ্রেস চালু হয়। সেটিও জেলা শহরের থেকে যাত্রা করেছে। ফলে ট্রেন দুটি লালমনিরহাট জেলাবাসীর জন্য হলেও সদর উপজেলা ব্যতীত বাকি 4 উপজেলা এবং বুড়িমারি স্থল বন্দরের ব্যবসায়ী ও ইমিগ্রেশনের যাত্রীরা সুবিধা বঞ্চিত রয়েছে। এসব যাত্রীকে এ 2 ট্রেনে যাতায়াত করে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আরেকদিকে দাবি পূরণের জন্য অবস্থান, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। প্রশাসন ও রেল ভবন শুধুই প্রতিশ্রুতি দিয়ে আসছে, কার্যত কোনো সুফল পায়নি 4 উপজেলার মানুষ। তাই তাদের দাবি আদায়ে মঙ্গলবার দুপুর থেকে লালমনিরহাট বুড়িমারি রেল রুটের হাতীবান্ধা স্টেশনে রেলপথ অবরোধ করেছেন। এতে বুড়িমারি থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি হাতীবান্ধা রেল স্টেশনে, বুড়িমারিগামী আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কালীগঞ্জের কাকিনা স্টেশনে ও একই পথে আদিতমারি স্টেশনে অপর একটি কমিউটার ট্রেন আটকা পড়েছে। আরেকদিকে একই দাবিতে বিকেলে হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকায় লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ফলে উভয় পাশে প্রায় 1.5 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে শত শত যানবাহন। দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়কে শুয়ে পড়েছেন স্থানীয়রা। এই ফলশ্রুতিতে ঢাকার সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা। সন্ধ্যায় 7:30টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরুদ্ধ রয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে হাতীবান্ধা সচেতন জনগণের পক্ষে ফিরোজ হোসেন বলেন, বুড়িমারি নামে নামকরণ হলেও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি রেল স্টেশন থেকে ছেড়ে যায় না। বুড়িমারি ও হাতীবান্ধা মানুষের দাবি, খুব দ্রুত ট্রেন দুইটি বুড়িমারি রেল স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে চলাচলের ব্যবস্থা করা হোক। হাতীবান্ধা পাটগ্রামের সাবেক সংসদ সদস্য প্রয়াত জয়নাল আবেদিন সরকারের ছেলে শাহিদুজ্জামান কোয়েল, কমরেড শওকত হোসেন, সচেতন জনগণের পক্ষে ফিরোজ হোসেন, নিশাত ফারুক, সাংবাদিক আসাদুজ্জামান সাজু, সচেতন মহলের পক্ষে শামসুল আলম খান বুলেট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাওহিদ মহসিন সহ অনেক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সে সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে এই বিষয়ে বলেন, রেল ও সড়কপথ অবরোধকারীর সঙ্গে আমরাও একমত। তবে রেক স্বল্পতা ও ট্রেনের যাত্রা শুরু শেষ স্টেশনে কিছু অনুষঙ্গতা প্রয়োজন, যা বাজেট স্বল্পতার কারণে দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের দাবি বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করা হচ্ছে। তবে অবরোধকারীরা আর কিছুদিন সময় দিলে তাদের দাবি পূরণ করা সম্ভব হবে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। লালমনিরহাট সীমান্তে 33 লক্ষ টাকার অবৈধ মাদক ও মালামাল আটক। লালমনিরহাট সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত 7 দিনে 33 লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবির অধিনায়ক লে কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 10 ডিসেম্বর হতে 17 ডিসেম্বর পর্যন্ত 7 দিনে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি আওতাধীন বুড়িরহাট, গঙ্গারহাট ও অনন্তপুর বিউপির সীমান্ত হতে 1,75,000 টাকা মূল্যের 298 বোতল ভারতীয় ফেন্সিডিল ও 18.6 কেজি গাঁজাসহ বিজিবি 5 আসামিকে আটক করেছে। এছাড়া রামখানা ও বাগভান্ডার বিউপির সীমান্ত থেকে 27,12,000 টাকা মূল্যের ভারতীয় শাড়ি, 3 পিস ও প্যান্টের থান কাপড়, রামখানা বিউপির সীমান্ত হতে 2,45,000 টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী যেমন পন্ডস ক্রিম, জনসন বেবি লোশন, মেডিসালিক মলম এবং জিলেট ব্লেড। আরেকদিকে অনন্তপুর ও রামখানা বিউপির সীমান্ত হতে 69,000 টাকা মূল্যের ভারতীয় জিরা আটক করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যেমন মাদকদ্রব্য সহ বিভিন্ন চোরাচালান মালামাল বাংলাদেশে পাচার হয়, তেমনি বাংলাদেশ হতে ধানের বীজ ও ডিজেল ভারতে পাচার হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এদিকে হাতীবান্ধা সীমান্তের দইখাওয়া, জাহুরানি ও দিঘলটারি বিউপির সীমান্ত হতে ভারতের পাচারকালে 2,16,000 টাকা মূল্যের বাংলাদেশি ধানের বীজ এবং মোগলহাট বিউপির সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে 7,000 টাকা মূল্যের 65 লিটার ডিজেল আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন মালামাল ও মাদক পাচারে প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে লালমনিরহাট ব্যাটালিয়ন 6 চোরা কারবারিকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে এই ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন 15 বিজিবি এর অধিনায়ক লে কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম এসপিপি বলেন, জব্দকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট। আমার ভাইয়েরা, মুমিনদের জন্য রহমত। কোরআনটা কি মুমিনদের জন্য? কি মুমিনদের রহমত। কেমন রহমত? এই যে আমার হাতে কোরআন, বুকে ধরবেন, কি যে শান্তি। চুমা দিবেন শান্তি, মাথায় নিবেন শান্তি, গালে লাগাবেন শান্তি। আমার ভাইয়েরা, পড়বেন শান্তি, বুঝবেন শান্তি, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন শান্তি। শান্তি আর শান্তি। আজকে রাতে অন্তত আমলটা একটু করে দেখেন তো। আজকে রাতে যখন বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার আগে অর্থাৎ রাত 12টার পরেও ঘুম থেকে উঠবেন, উঠে আল্লাহর কালামটা যেখানেই থাক সেখান থেকে নেবেন, উজু করবেন, সেখান থেকে কোরআন শরীফ নিয়ে এগিয়ে মুছবেন, কাপড় দিয়ে মুছবেন, সুন্দরকে মুছে আমার ভাইয়ারা আস্তে করে একটা আলতো করে, ঠোঁট দুইটা আল্লাহ দিছে না ভাই, ঠোঁট দুইটা আল্লাহ দিছে, আস্তে করে একটা চুমা দেবেন। এটা এত শান্তি, এটা আল্লাহর স্বর্গ থেকে আসে। কথা কর, মাকে চুমা দিলে একরকম শান্তি, নিজের কলিজার টুকরা মেয়েটার একটা চুমা দিলে, ছোট্ট মেয়ে চুমা দিলে আর একরকম শান্তি। যখন দৌড় মেরে এসে আব্বু আব্বু বলে যখন বুকের মধ্যে লাফ দিয়া চড়ে, আস্তে করে ধরে মুখটার মধ্যে একটা চুমা দিলে হৃদয়টা ভরে যায়। আমার ভাইয়েরা, নিজের বউকে চুমা দিবেন, সেটা আর এক রকম শান্তি। বাবাকে চুমা দিবেন, আর এক রকম শান্তি। লালমনিরহাটের মুসলমান, আল্লাহর কালামকে চুমা দিলে আর এক রকম শান্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের প্রিয় নবীজি পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। আমার ভাইয়েরা, এখানে কিন্তু আমরা দেখছি যে এই মাওলানা জুলফিকার আনসারী ওইখানে কিন্তু যে ওয়াজ পরিবেশন করছেন। এখানে অতিথি হিসেবে প্রধান অতিথি ছিলেন কিন্তু আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি। আপনি কি জানেন না, প্রিয় নবী বলেছেন নামাজরত অবস্থায় কিছু পান করা যায় না, খাওয়া যায় না, চাপা যায় না। আপনি খাইলেন, রাসূলের হাদিস মানেন
পারছেন না। সাহাবী বললেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি আমি নামাজরত অবস্থায় কিচ্ছু খাই নাই, কেননা আমি রাসূল যখন হাদিস বর্ণনা করেছেন আমি হাদিসটা সেখানে শুনেছি। রাসূল বলেছেন, খবরদার নামাজরত অবস্থায় কিছু খাওয়া পান করা চিবানো যাবে না। আমার ভাইয়েরা, সাহাবীরা বিশ্বাস করে না। যখন জোরে সোরে ধরলেন তখন সাহাবী বললেন, ভাই আসলে আমি কিছু খাই নাই, তবে একটা ঘটনা আছে। কয় বলুন কি ঘটনা? কয় ঘটনাটা হলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি যখন ইসলাম কবুল করি, মুসলমান হই, হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হই, আমার নবী আমাকে ওজিফা দিলেন, সাহাবীরে যতদিন বাঁচবা তাহাজ্জুদের নামাজ কাজা করবি না, আর আল্লাহর কালাম তেলাওয়াত ছাড়বি না। কয়টা কথা কইছে? দুইটা। তাহাজ্জুদের নামাজ কাজা করবি না, আর আল্লাহর কালাম তেলাওয়াত ছাড়বি না। আমার ভাইয়েরা, লালমনিরহাটে বিসিএস ক্যাডারদের বৈষম্য নিরসনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এর উদ্যোগে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার 26শে ডিসেম্বর 2024 লালমনিরহাট জেলা সদরের মিশন মোড় চত্বরের সামনে বিসিএস কৃষি মৎস্য লাইফ স্টক ক্যাডার এবং সাধারণ ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব উল্লেখতা পদ্ধতি বহাল শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত মানববন্ধন পালন করা হয়। প্রশাসন ক্যাডার ছাড়া বাকি 25টি ক্যাডারের কর্মকর্তারা জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষি বিভাগের ডক্টর মোহাম্মদ সাইকুল আরেফিন, উপপরিচালক লালমনিরহাট, মোহাম্মদ শাহ আলম মিয়া, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ খামার বাড়ি লালমনিরহাট, সৈয়দা সিফাত জাহান, অতিরিক্ত উপপরিচালক শস্য লালমনিরহাট, মোহাম্মদ গোলাম মোস্তফা জুবাইদুর রহমান, অতিরিক্ত উপপরিচালক উদ্যান, আল মুজাহিদ সরকার, অতিরিক্ত উপপরিচালক পিপি, জয়দেব পাল, জেলা মৎস্য কর্মকর্তা লালমনিরহাট, সুজিত কুমার, সিনিয়র সরকারি পরিচালক মৎস্য অধিদপ্তর লালমনিরহাট, মোসাম্মদ সানজিদা ইয়াসমিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা লালমনিরহাট, ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রাণিসম্পদ অফিসার লালমনিরহাট, মোহাম্মদ আল মামুনুর রশিদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ডাক্তার মোহাম্মদ বজলুর রশিদ, ভেটেরিনারি সার্জন, জেলা ভেটেরিনারি হাসপাতাল লালমনিরহাট। মানববন্ধন শেষে বক্তারা বলেন, আমাদের অধিকার আদায় নেওয়া পর্যন্ত আমরা আমাদের এই যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট প্রধান সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও লালমনিরহাট জেলা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদ এবং দেশ বিদেশের অনলাইন থেকে সংগৃহীত আপডেট প্রধান সংবাদগুলো সরাসরি আপনাদেরকে জানাতে আমি আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলা এবং দেশ ও বিদেশের সর্বশেষ প্রধান আপডেট সংবাদগুলো সবার আগে জানতে বা দেখতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরো একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।